সমস্ত ঘটনা জানি না, তোমরা আগে বলবে তারপর শুনে বলবো। রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় যত কাণ্ড যাদবপুর, এবং আমাদের সঙ্গে আছেন ইতিমধ্যে আইনজীবী অরুণাভ ঘোষ এবং অধ্যাপিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দেবলীনা শেঠ, এবং আমাদের সঙ্গে জয়েন করবেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তিনি আর কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আমরা আমাদের আজকের আলোচনায় যাব। আমরা যদি একবার একটুখানি দেখি যে 2 তারিখে ঠিক কি ঘটেছিল, এখনো পর্যন্ত মিডিয়ায় যা এসছে বা আমরা যা যা জানতে পেরেছি সেই বিষয়গুলো আমরা দেবলীনের দিক থেকে জানবো, কারণ উনি ওই দিন ওই সময় প্রেজেন্ট ছিলেন। তার আগে মোটামুটি আমরা যতটুকু যা জানতে পেরেছি সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটুখানি ক্লিয়ার করে দিই, যে ওই দিন 2 তারিখ রবিবার ওয়েবকুপার একটি রাজ্য সম্মেলন ছিল এবং তার সঙ্গে একটি সেমিনারও ছিল, যে সেমিনারের বিষয় ছিল শিক্ষায় গৈরিকীকরণ, তার বিরুদ্ধে। এবং সেখানে একাধিক বক্তা ছিলেন, এবং সেই বক্তা যে সবাই তৃণমূলপন্থী এমনটাও নয়, অনেকে ছিলেন, শিবাজী প্রতিম বসু থেকে শুরু করে বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল, এরাও প্রত্যেকে ছিলেন বক্তা হিসেবে। তারপর যখন সেকেন্ড হাফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঢোকেন, তারপর থেকেই বোধহয় কিছু সমস্যার সূত্রপাত হয় এবং ছাত্রছাত্রীরা কথা বলতে যান, এবং যেটা আমরা দেখেছি যে এসএফআই ডেপুটেশন জমা দেন এবং কথা বলেন, এবং সম্ভবত তৃণমূল ছাত্র পরিষদও ডেপুটেশন জমা দেন, যদিও তার কোনো প্রামাণ্য চিত্র বা কিছু হাতে আসেনি। তারপর বাকি যে বাম সংগঠনগুলি আছে, মানে সেটা আরএসএফ হতে পারে, ফ্যাস হতে পারে, ডিএসএফ হতে পারে, তারাও কথা বলতে চান, এবং শিক্ষামন্ত্রী বলেন যে আপনাদের একটি প্রতিনিধি 4 জন বা এরকম কিছু একটা আসুন। তারা বলেন যে একসঙ্গে আমরা 40 জন আসবো। তারপর কিছুক্ষণ শিক্ষামন্ত্রী ওয়েট করেন এবং তারপর শিক্ষামন্ত্রী বেরিয়ে যান, এবং সেই সময় কিছু সমস্যা হয়। কিছু ছাত্রছাত্রী শিক্ষামন্ত্রীর গাড়ি বোনেটের ওপর উঠে পড়েন, কাচে ইট টিট ছোড়া হয়, তারপর ওই পাংচার করে দেওয়ারও একটা ছবি টবি সামনে এসছে, এবং তারপর যেটা অভিযোগ যে একজন ছাত্র সে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে যান। এই হলো পুরো ঘটনাটা। আমি শুরুতে একটুখানি দেবলীনাদি আপনার থেকে জানতে চাইবো যে ওই দিন কি ঘটেছিল, মোটামুটি যা মিডিয়ায় এসছে বা আমি যতটুকু যা দর্শকদের ক্ল্যারিফাই করলাম, এর বাইরেও আর কি কি ঘটেছিল, বা আপনি সচক্ষে কি দেখেছেন ওই, কারণ আপনি ওই দিন প্রেজেন্ট ছিলেন। হ্যাঁ দেখো অময়, আমার যেটা অভিজ্ঞতা আমি সেটুকুই বলবো। এখানে সম্মাননীয় অরুণাভ ঘোষ রয়েছেন। সেদিন বক্তা ছিলাম আমি। বক্তা হিসেবে, যেহেতু আমি অধ্যাপক, আমি বক্তা ছিলাম, এবং বক্তা হিসেবে শুরু থেকেই আমি মঞ্চে ছিলাম। তো আমি যখন বক্তব্য রাখছেন, শিক্ষায় গৈরিকীকরণ নিয়ে বক্তব্য রাখছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু, জয়ন্ত ঘোষাল, জয়প্রকাশ মজুমদার, একেবারে কোথাও কিন্তু মানে কি বলবো, একদম একাডেমিক একটা ডিসকাশনের মতো, কেউ ড্রাফট রেগুলেশন নিয়ে বলছেন, কেউ এনইপি নিয়ে বলছেন, একদমই শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণের সম্পর্কে একাডেমিক একটা আলোচনা হচ্ছিল। এই আলোচনা চলাকালীন আমি যেটা দেখেছি, এটা ওএটিতে হয়েছে যাদবপুরের, যেখানে আমাদের কনভোকেশন হয়, এবং আমি ওখানকারই ছাত্রী, ওখান থেকে ইউজি পিজি আমার 11 বছর আমি কাটিয়েছি যাদবপুর চত্বরে। আমি এই ওএটিতে যেটা আমার দেখে ভয় লাগে, যে পিছন দিকে কয়েকজন ছেলে মেয়ে করে আসছে এবং তারা কিছু কুৎসিত অঙ্গভঙ্গি করছে। তো এবং আমার তখন মনে হচ্ছিল যাদবপুরের মাটিটা আমি চিনি বলে। অনেক বছর আগে 95 সাল পর্যন্ত আমি যাদবপুরের ছাত্রী ছিলাম, তারপরে আমি অধ্যাপনায় চলে এসেছি, কিন্তু নানা কাজে আমি যাদবপুরে যাই, এবং যাদবপুরে নানা ঘটনার সময় ওই হয়তো ক্যাম্পাসে ঘেরাও হয়ে থাকা, গেট দিয়ে বেরোতে না পারা, এগুলো দেখেছি। আমার তখন কিরকম মনে হতে থাকে যে কিছু একটা ঘটতে চলেছে। এবং তারপর মাননীয় শিক্ষামন্ত্রী আসেন। তখন আমাদের প্রথম পর্যায়ের যে সেমিনার সেটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা, এবং দ্বিতীয় পর্যায়ের প্রথম বক্তা ছিলাম আমি। শিক্ষামন্ত্রী আসার পর তাকে কিছু জিনিস দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি আসার পরেই আমরা যেটা দেখি, কিছু ফেস্টুন টানানো হয়ে যায়। ওইটির একটা গেট আছে, সেই গেটের উপর অত্যন্ত কুরুচিপূর্ণ দুটো তিনটে ফেস্ট টানানো, মানে ব্যানার টানানো হয়ে যায়।
উইথ কার্টুন সমেত, এবং পিছনে ছেলেমেয়ের সংখ্যা অনেক বাড়তে থাকে। এবং সেখানে একদম সদর্থে আমার বলতে, আমি শিক্ষক, আমার 60-এর কাছে বয়স হতে চললো, আমার তো সন্তান তুল্য এই যে ছেলে মেয়েরা, এবং আমার কোনো না কোনো ভাবে তারা ছাত্র, তারা মিডল ফিঙ্গার দেখাচ্ছে অনবরত দেখছি। এবং তারপর একটা অদ্ভুত জিনিস, আমার পাশে আরেকজন, তিনিও ডিরেক্টর আইএলএসআর, তিনি বসেছিলেন। আমি তাকে বললাম, দেখো ওরা ফেস্টুনটা ছিঁড়ছে। আমি সচক্ষে দেখলাম নিজেরা ফেস্টুন যারা লাগালো তারাই ছিঁড়লো, এবং ছিঁড়ে, আমি একটুও বাড়িয়ে বলছি না, তারা ওই রডটা জ্যাভলিনের মতো ছুঁড়ে দিল শিক্ষকদের দিকে। আচ্ছা, এই পর্বটায় কিন্তু ওই আমাদের শিক্ষামন্ত্রীকে বরণ করা হচ্ছে, বা তারপরে আমি বলবো এগুলো ঘোষণা করা হচ্ছে। তখন মঞ্চ থেকে ঘোষণা করা হলো, বা কুপারি একজন ঘোষণা করলেন যে আপনারা সবাই অধ্যাপক, কেউ প্ররোচনায় কোনো কান দেবেন না, আপনারা সেমিনার শুনতে এসছেন, আপনারা সেমিনারে মনোসংযোগ করুন। আমি বলতে পারলাম, আমি যথেষ্ট বিনীতভাবে বলেছি তাদের, এবং সব শিক্ষক তো সবাই মাস্টারমশাই। আমার পরে আরেকজন বক্তা ছিলেন, তৃতীয় বক্তা যখন বলা শুরু করলেন, তার আগে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের তৃতীয় বক্তার, আমি বলি প্রদীপ্ত মুখার্জি। প্রদীপ্ত আমার বিশ্ববিদ্যালয়ের, আমি যেখানে পড়াই সেখানে সেখানকারই ছাত্র, ও আমার ওই পাস কোর্সের সূত্রে আমার ক্লাস করেছে, ক্লাসরুমে বসা ছাত্র। তাকে হয় এই অর্গানাইজাররা অথবা শিক্ষামন্ত্রী স্বয়ং কেউ একজন বলেন যে ছাত্রদের একটু কণ্ঠস্বরটা থামাতে, সেমিনারটা হলে তিনি কথা বলবেন। সে সেটা বলতে যায়, এবং ফিরে যখন আসে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে সে আক্রান্ত, কারণ সে হাঁটছে অত্যন্ত, মানে আমি শিক্ষক হিসেবে তাকে বললাম, তোকে কি মেরেছে, তোকে কি কিছু করেছে? বলছে, দিদি আমি বলবো। তো ও বক্তব্য রাখার সময় ও বলেছে যে আমরা এখানে এসেছি অনেক কিছু বলতে, শিক্ষায় গৈরিকীকরণ নিয়ে। আমরা একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলতে আসিনি, আমরা সবাই মাস্টারমশাই, দর্শকরা সবাই মাস্টারমশাই। মাস্টারমশাই ছাড়া হয়তো কোনো কোনো রিসার্চ ফেলো ছিল, এখানে একটা কথা বলি, থেকে থাকতে পারে, তারা ভলেন্টিয়ার হিসেবে ছিল। কারণ একটা 3000 মানুষের একটা একটা সম্মেলনকে তো নিয়ন্ত্রণ করার জন্য কিছু ভলেন্টিয়ার দরকার। শিক্ষকরা কজন ভলেন্টিয়ার হবে? এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীদের কোনো প্রতিনিধি নেই, ডেভিলস অ্যাডভোকেট হিসেবে আমার তাদের তরফের প্রশ্নগুলো করতে হবে। ছাত্রছাত্রীদের অভিযোগটা এটা যে তারা একদম স্পষ্ট বলছে যে বহিরাগত তৃণমূল গুন্ডা শব্দটা ইউজ করছে, যে এই রকম বহিরাগত অনেকে নাকি ছিল। সেটা কি আচ্ছা, সত্যি? এখানে আমার একটা কথা, তৃণমূল গুন্ডা কোথা থেকে আসবে? আমরা উপস্থিত ছিলাম 1000 অধ্যাপক, এবং তাদের মধ্যে আমি সরি টু সে বহু অধ্যাপক এসছেন আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে, যাদের সঙ্গে আমি প্রথম আলাপচারিতা করছিলাম তারা প্রথম কলকাতায় এসছে, এরকমও অধ্যাপক রয়েছেন। আমি কোনো গুন্ডা কিন্তু দেখিনি। আমি বহিরাগত কিছু ছাত্রকে গুন্ডামি করতে দেখেছি, ওয়েটির পিছন দিকে তাদের অশ্লীল ভঙ্গি করতে দেখেছি, এবং চেয়ার ছুঁড়তে দেখেছি, বোতল ছুঁড়তে দেখেছি। তারপর তো বাকি যা বললাম, যে জ্যাভলিনের মতো এসে পড়লো একটা ফেস্টুন, এগুলো আমি দেখেছি। তারপরে স্যার তার সবকিছুর মধ্যে বক্তব্য রাখার সময় বারবারই স্যার বললেন যে সবাই ধৈর্য ধরে অপেক্ষা করো, সেমিনার শেষ হোক, আমি দেখা করব, যে যে ছাত্র দল রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি দেখা করব। এবং অ্যাকর্ডিংলি সেমিনার হয়ে যাওয়ার পর ওয়েটির ভিতরে একটা রেস্ট রুম আছে, সেখানে গিয়ে স্যার বসেন। আমি সেখানে ঢুকিনি, আমি বাইরেই ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে সবকিছু ঠিক চলছে না। আমি বাইরে ছিলাম, আমরা বেশ কয়েকজন অধ্যাপক, যারা মানে ইনসিডেন্টলি সবাই যাদবপুরের প্রাক্তনী, আমরা বাইরে বসে আতঙ্কিত হয়ে অপেক্ষা করছি। তো এবং তারপরে আমরা দেখলাম যে একদল ছেলে মেয়ে ডেপুটেশনের জন্য যাচ্ছে, শুনলাম তারা এসএফআই, আরো একদল গেছে, যেতে দেখলাম তারা শুনলাম টিএমসিপির ছেলেমেয়েরা, বাকিরা এবার বহিরাগত বলতে, আমরা যদি এই টিএমসিপির ধরো তুমি অময় ভাই 4টি বা 5টি ছেলে যায়, কারণ স্যার কিন্তু বলেই দিয়েছিলেন 4-5 জন করে আসবেন, তার বেশিতে কথা হয় না। আমরা সবাই জানি যে 4-এ কথা হয়, 5-এ কথা হয়, 40-এ কথা হয় না। এবার যখন কিছু রাজনৈতিক ছাত্র দল তারা দাবি জানালেন যে তারা 40 জন যাবেন, এই কথাটা কিন্তু আমি নিজে শুনেছি।
যে আমরা 40 জনই যাব। এটা ওই বাইরে থাকার সুবাদে, আমি তো ঘরে ছিলাম না, ঘরে কি হচ্ছে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যা দেখেছি আমি শুধু সেটুকু বলবো। তখন যেটা দেখলাম যে ওই 40 জন ছাত্র ঢুকবে বলে তারা চিৎকার চেঁচামেচি ইত্যাদি হলো, এবং বহু অধ্যাপক ভয়ে কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, ভয়ে বেরিয়ে গেলেন, এবং তাদের আমার সচক্ষে দেখা ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের একজন শিক্ষিকা, আমার মানে তারা আলাপ হলো ক্যাম্পাস সেখানে। ছেড়ে বেরিয়ে গেলেন, যাদবপুর ক্যাম্পাস ক্যাম্পাস ছেড়ে ছেড়ে বেরিয়ে না, গেলেন। ওএটি ছেড়ে বাইরে গেলেন আচ্ছা ভয় আচ্ছা পেয়ে। এবং যারা বেরোলেন তাদের মধ্যে অনেকে প্রহৃত হলেন। কারা আচ্ছা। মারবে এদের, যেটা বলা হচ্ছে যে টিএমসিপির ছেলেমেয়েরা বহিরাগত গুন্ডারা মারবে। বহিরাগত গুন্ডারা ধরে ধরে কেন শিক্ষকদের মারবে বলো তো ভাই অময়? আমি নিজের চোখে দেখেছি শিক্ষকরা মার খাচ্ছে। তার মধ্যে একজন পুরুলিয়া থেকে আগত, খুব সম্ভব স্যাক্ট অধ্যাপক, তিনি ছিলেন বেশ কিছুটা সময়, অত্যন্ত ধাঁধিয়ে গেছেন, তিনি ছবি তুলছিলেন যেমন ওরাও ছবি তুলছে, তাকে একদম ঠেসে ধরে এমন মারছিল যে আমি চিৎকার করে উঠলাম যে ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে, ছোটখাটো মানুষ, ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে। তো এইরকম ঘটনা প্রবাহের মধ্যে আমি দেখলাম স্যার বেরিয়ে আসছেন। তখন আমার মনে হলো, আমার সঙ্গে, আমি নাম করব না, আরো একজন সিনিয়র দিদি ছিল আমার থেকে একটু বড়, যাদবপুরের সুবাদে খুব কাছের দিদি। আমি বললাম দিদি চলো আমরা সিনিয়ররা যাই, স্যারকে মেরে ফেলবে। সেই সময় যেরম মত্ত ওরা, এবং আমি অদ্ভুত ভাবে কাছে গিয়ে দেখলাম যে স্যারের দেহরক্ষীরা আছেন, কিন্তু তাদেরও মারা হচ্ছে, তারা, তাদের মধ্যে ওরা ঢুকে পড়ছে। তখন আমার একজন, আমি তো অধ্যাপক, আমি জানি যে আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি যে বিভাগের অধীনে সেই বিভাগের মন্ত্রী, তাকে যদি আমি হেনস্থা হতে দেখি, তাকে যদি মব্ধ হয়ে কেউ ধাক্কা দিচ্ছে দেখি, তাকে যদি মব্ধ হয়ে আমি দেখি তার ঘাড়ে, তিনি একবারও বলেননি কোনো সাক্ষাৎকারে, কিন্তু আমি সচক্ষে দেখেছি তার ঘাড়ে মারা হচ্ছে। আচ্ছা। এবং তার হাতের ঘড়ি আমার নিজে, আমি একটুও বাড়িয়ে বলছি না, লেদার ব্যান্ডের ঘড়ি পরেন স্যার। লেদার ব্যান্ডের ঘড়িটা খোলা। যখন আমরা স্যারকে বললাম স্যার আপনি আসুন, এসে বসুন, গাড়িতে ওঠার আগে যখন তার দেহরক্ষীরাও প্রায় সরে পড়েছে না, তাদের মারা হচ্ছে, এবং আমি তখন দেখছি, আমরা যেদিকে রয়েছি, স্যার সাধারণত সামনের সিটে বসেন, সামনের সিটের সাইড গ্লাস ভাঙা হচ্ছে। তখন আমি দেখিনি যে সামনে এটা ভাঙা হয়েছে। স্যার এসে বসলেন। স্যার এসে বসা, এই পুরো সময় ভাইস চ্যান্সেলর ছিলেন না, কিন্তু স্যার এসে যখন বসলেন তার মিনিট 5 পরে স্যার বসেছিলেন মিনিট 10-12। প্রথম আমরা দাঁড়িয়েছিলাম, অনেক শিক্ষকই চলে এসেছিল পেছনে, এবং সংগঠকরাও এসে গেছিল। সংগঠকরা মূলত কিন্তু যারা মারামারি করছিল তাদের সামলানোয় ব্যস্ত হয়েছিল, আমাদের অধ্যাপকদের রক্ষা করার জন্য। আমি স্যারের কাছে, আমরা দুজন শিক্ষক একদম যারা ক্লোজেস্ট প্রক্সিমিটিতে ছিলাম, স্যার তাদের বললেন আপনারা বসে পড়ুন, কারণ বসলে একটু স্পেস তো বেশি পাওয়া যায়, খুব স্বাভাবিক। আর আমরা আমাদের ব্যালেন্স রাখতে পারছিলাম না। তো তখন আমাদের পিছনে আরো কয়েকজন অধ্যাপিকা, তারাও বসে পড়লেন, আর তার পিছনে সবাই সবাইকে সামলাবার চেষ্টা করছে, এবং স্যার অ্যাটাক্ট হতে। এই সময় কোনোভাবে আমি দেখলাম উপাচার্য ওই ভিড় ঠেলে এসে কোনোভাবে, মানে উনি বোধহয় মিনিট 2-3 ছিলেন। স্যার একটা কথাই বারবার আমি স্যারকে বলতে শুনেছি, ঘর্মাক্ত কলেবরে উনি অপেক্ষমান। আমি একবারও বলবো না ওনার মুখ দেখে মনে হচ্ছিল উনি খুব বিচলিত। উনি সহনশীলতার সঙ্গে যে পরিস্থিতি সামলেছেন, আমি মানে আমার ওনাকে সেই মুহূর্তে প্রণম্য মনে হয়েছে। এবং ভাইস চ্যান্সেলর আসার পরে উনি একটাই কথা আমি দেখেছি দুবার বলেছেন, কোনো পুলিশ যেন ক্যাম্পাসে না আসে, কোনো পুলিশ যেন ক্যাম্পাসে না আসে। কারণ এটা তো একটা, মানে কুপার লোকেরা একটা সেমিনার করছেন, সেমিনারের বিষয় শিক্ষায় গৈরিকীকরণ, সিম্পলি এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং যে প্রথম হাফের 3টি পেপার, শেষের হাফের 3 জন আমরা বলেছি, আমাদের ছোট পেপার ছিল, এবং তারপর স্যার যেটা বলেছেন পুরোটার বিষয় কিন্তু শিক্ষাই মেরুকরণ। কোথাও যে রাজনৈতিক দলের ছাত্ররা এরম কাজ করলো, তাদের নিয়ে একটি মন্তব্য, একটি উস্কানিমূলক কোনো কথা শোনা হয়নি। ভাই অময়, তোমরা তো নানা সোশ্যাল মিডিয়া দেখো, তোমরা দেখাও তো যে একজনও অধ্যাপক
কোনো ছাত্রের প্রতি কটূক্তি করেছে বা কারুর দিকে কিছু ছুঁড়ে মেরেছে? কারণ বারবার স্টেজ থেকে একটাই কথা বলা হয়েছিল, সবাই শান্ত থাকুন, সবাই শান্ত থাকুন। হ্যাঁ, একদম। শান্ত থেকে সবাই অনেকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে, খুব স্বাভাবিক। আমি 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 এই পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ, আমি বলো। একবার একটুখানি অরুণাবদার কাছে যাব, তারপর আবার ম্যামের কাছে আসবো। অরুণাবদা, হুম। আপনি এই পুরো ঘটনাটাকে কিভাবে দেখছেন? মানে এটা কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে যে যাদবপুরের ছাত্রছাত্রীদের সেই দিনের আচরণ বড্ড বেশি উগ্র ছিল, সেই দিনের আচরণ বড্ড বেশি জঙ্গি মনোভাবাপন্ন ছিল, নাকি উল্টো দিক থেকে শিক্ষামন্ত্রী আরেকটু সহনশীল হতে পারতেন, তাহলে হয়তো আরেকটু অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত? কি মনে হচ্ছে আপনার পুরো কি অবজারভেশন? আমি যা শুনে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী কি করবে? তুমি যদি তার গাড়িতে উঠে পড়ো, সে কি করবে? আর এই ছেলেগুলো ওই যখন তৃণমূলের গুন্ডারা যখন বাড়ি যাবে তখন বলে তৃণমূল মারছে, তার তৃণমূল মারাটা এরা জাস্টিফাই করে দিচ্ছে, তৃণমূলের অ্যান্টি সোশ্যালদের হাত শক্ত করে দিচ্ছে। আর এই ছেলেদের জানি তো বাড়ি পৌঁছলেই সব একদম সিধা হয়ে যায়। আমি পুরোনো এক্সপিরিয়েন্স দিয়েছি, যে বলছি ছাত্র, সে আজ থেকে 40-50 বছর আগেরও একই ঘটনা, যেই বাড়িতে পৌঁছে গেলে তখন সব বিপ্লব শেষ। এটা করা উচিত না। ছেলেগুলো ভালো ছেলে করছে, ভালো ছেলে কি খারাপ ছেলে আমি জানি না, শিক্ষিত ছেলে। এই যে আজকে এতক্ষণ কথা বললেন ভদ্রমহিলা যিনি বললেন, এটা এটা শুনে তো লোকে তো চটে যাবে। আর ব্রাত্যকে আমি যতদূর থেকে চিনি, সেও প্রেসিডেন্সি কলেজের ছেলে, আমিও তাই অনেক অনেক জুনিয়র। ওর এই রাফ বিহেভিয়ারটা কখনোই নেই, একদমই না। হ্যাঁ, আমার সঙ্গে তার মতের অমিল আছে, কিন্তু কখনো বলবো না রাফ বিহেভিয়ার। আর তোমরা যখন মারছো, তোমার বাড়িতে যদি তৃণমূলের ছেলেরা পাড়া গিয়ে লাঠি সোটা নেয়, ওখানে তো পাবলিক সেজে যাবে, ভাই আমি ছিলাম না। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী এই মন্ত্রী গেছে তার গাড়িতে ঘেরাও, এটা স্ট্যান্ড করা যায় না, স্ট্যান্ড করা যায় না। এবং এতে জাস্টিফাই করে পরে তৃণমূলের যখন গুন্ডা বাহিনী যখন বাড়িতে হামলা করবে, দ্যাট উইল বি জাস্টিফাইড, ঠিক করেছে, এটা উচিত হয়নি করা। তাহলে অরুণাবদা, আপনি কি কোথাও বলছেন যে যাদবপুরের একটা এইরকম মনোভাব রয়েছে যে এখানে শুধুমাত্র বাম এবং বাম মনোভাবাপন্ন রাজনীতিরই চাষ চলবে, তার বাইরে আর কোনো রাজনীতির অনুপ্রবেশ আমরা ঘটতে দেব না? হতে পারে, হতে পারে, মনোভাবের জায়গা হতে থেকে পারে, এটা ঘটছে। হতে পারে, হতে পারে, কিন্তু এদের দেখবে পাড়ায় কেউ কিছু করে না, পাড়ার লোকের সঙ্গে মেশে না। আমি তো অনেক দেখেছি, সল্টলেকে সব প্রচুর লেফটের বড় নেতা ছিল, সল্টলেকে কেউ রাজনীতিটা করে না, উল্টোডাঙ্গা থেকে মিছিলে যোগ দেয় যাতে কেউ চিনতে না পারে। এই ব্যাপার। এটা করে কি মানে নিজেদের লেফটিস্টরা নিজেদের ইয়েটা নষ্ট করে ফেলছে। আমিও তো ওদের হয়ে মিটিং করেছি, দাঁড়িয়েছি ওদের সমর্থনে সল্টলেকে। আমি একদম স্পষ্ট বলতাম, ভাই তৃণমূলকে গালাগাল করবো তো আমার মতো তো কেউ গালাগাল করেনি, কিন্তু হাতাহাতিতে যেও না, এতে নষ্ট করে দিচ্ছে। আজকে যাদবপুরের ঘটনা খুব খারাপ রিয়াকশন হয়েছে সাধারণ লোকের মধ্যে, যারা একটু পুরনো আমাদের মতো বুড়োরা আছি, একটু পড়াশোনার সঙ্গে জড়িত। খুব খারাপ রিয়াকশন, খুব খারাপ রিয়াকশন। অরুণাবদা, একটা প্রশ্ন করব, আপনি নিজে যেহেতু প্রেসিডেন্সিতে পড়েছেন এবং নিজে ছাত্র রাজনীতি করেছেন, একটা আলোচনা এটাও উঠছে যে ঐতিহাসিকভাবে, সেটা পশ্চিমবঙ্গে হোক, প্রেসিডেন্সি হোক, বা যাদবপুর হোক, ভারতবর্ষে জেএনইউ হোক, ডিইউ হোক, সর্বত্রই ছাত্র রাজনীতি একটুখানি জঙ্গি প্রকৃতিরই হয়, একটু উগ্র প্রকৃতিরই হয়। তো সেই জায়গা থেকে কোথাও গিয়ে এটাকে কি আরেকটু অন্য কোনো রকম ভাবে ম্যানেজ করা, সেটা কি পসিবল ছিল? কি মনে হয়? দেখো, আমি যদি গন্ডগোল মনে করি করবো, আমিও তো ছাত্র রাজনীতি করা ছেলে এবং খুব খুব খারাপ সময় করেছি। যদি মনে করি আমি গন্ডগোল করবো, আমি গন্ডগোল করবো, অন্য পথ তো চিন্তাই করিনি। আমাদের এখানে সঞ্জয় গান্ধী এলো, সঞ্জয় গান্ধী এসে আমি ঝামেলা করতে হবে, আমরা কংগ্রেস করি ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি কলেজ থেকে যাওয়া। দেখ, আগে প্রেসটাকে ধর, প্রেসটা যাতে আমাদের ছবি তোলে যে প্রতিবাদ করছি, প্রতিবাদ করেছি, কিন্তু মারদাঙ্গা করিনি। কারণ এদের অসুবিধা হচ্ছে, যখনই তুমি জানবে পুলিশ কিছু করবে না, তখন মারদাঙ্গাটা বেশি হয়। পুলিশ উগ্র হলে, আজকে তৃণমূলের ছেলেরা যদি এই ছেলেগুলোর নামের ঠিকানা নিয়ে বাড়ি পাড়ায় পাড়ায় রেড করে, এটা দেখবে পাশের বাড়ির সঙ্গে মানে আলাপ নেই, এলাকায় মেশে নাই ছেলেগুলো। তৃণমূলের যা রিচ আমি দেখেছি, সেই তুলনায় এরা কেউ
মেশে না, এবং সেখানে তারা একদম নিউট্রাল হয়ে থাকে, একদম পাড়ার মধ্যে কোনো রাজনীতি না। আর কলেজে গিয়ে এই গুন্ডামি, এটা ঠিক না। আমি গুন্ডামি দেখিনি, যদি এগুলো হয়ে থাকে খুব খারাপ জিনিস হয়েছে, এটা লেফট মুভমেন্টের খারাপ করছে, এবং তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে তাদের হাত শক্ত করে দিচ্ছে। অরুণাবোধ, আরেকটা প্রশ্ন, সেটা হলো ছাত্রদের মূল যে দাবিটা ছিল, মানে যেটা নিয়ে ছাত্ররা বলছে যে আমরা কথা বলতে চাই, সেটা হলো ছাত্র নির্বাচন। একটা দীর্ঘ সময় ধরে কলেজে কলেজে, মানে সেটা শুধুমাত্র যাদবপুর নয়, সমস্ত সব কলেজে জায়গায়। ছাত্র নির্বাচন বন্ধ। আর দ্বিতীয় আরেকটা বিষয়, স্থায়ী উপাচার্য এবং আরো একাধিক স্থায়ী প্রশাসনিক পদ, এটা নিয়ে তারা কথা বলতে চাইছিলেন মূলত শিক্ষামন্ত্রীর সঙ্গে। তো এই ছাত্র নির্বাচন না হওয়া, এটাকে দীর্ঘ সময় না হওয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? খারাপ তো আছেই, হাইকোর্টে আসুক, কোর্টের শরণাপন্ন হোক। তাই ব্রাত্যকে গায়ে ঠেলাঠুলি মেরে তো ব্রাত্যর হাত শক্ত করে দিল। এমনি কোনো মানুষই মানে তারা পছন্দ করে না যে একটা লোককে ধরে ধাক্কা মারা হলো, তার তো একটা পোস্ট আছে, যাই হোক। সুতরাং এটা ঠিক না, কোর্টে আসুক, কোর্টে এসে বলুক আমাদের করতে হবে, তার কথা বলুক। ম্যাম, আমি আবার ম্যামের কাছে একবার আসবো। সেটা হলো যে প্রশ্নটা আমি অরুণাভদাকেও করছিলাম, যে কোথাও গিয়ে যে ছাত্ররা একটুখানি উগ্র হয়, ছাত্র রাজনীতি একটুখানি জঙ্গি প্রকৃতির হয়, সেই জায়গায় দাঁড়িয়ে মানে মূল যে বিতর্কটা শেষমেশ এসে দাঁড়ালো যে ওই গাড়ির চাকায় বা গাড়ির সামনে ইন্দ্রানুজ বলে ছেলেটি পড়ে গিয়েছিল, সেটাকে কি কোথাও কোনোভাবে ওই দিন এড়ানো যেত? এবং যদি সেই সময় শিক্ষামন্ত্রী নেমে আসতেন, তাহলে শিক্ষামন্ত্রীর পরেই বিষয়টা কি আরো চলে যেত না? মানে আপনি যেহেতু ছিলেন সেই সময়, আপনি একদম পুরোটা দেখেছেন, সেই জন্য জিজ্ঞাসা করছি যে ওই অপ্রীতিকর ঘটনাটাকে কি এড়ানো যেত? কি মনে হয়, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটা কথা বলি। আমি মানে যখন আমি বেরিয়ে এলাম মাননীয় শিক্ষামন্ত্রীকে বেরোতে দেখে, তখন আমি কিন্তু দেখলাম, আমি যেহেতু স্টেজে ছিলাম আমি দেখিনি, একটা গাড়ির মাথায় এবং সামনের বনেটে মিলে জোনা 10 দাঁড়িয়ে, ছেলে এবং মেয়ে, একটা গাড়ির উপরে। এবং আমি একদিকের দেখেছিলাম যে গ্লাস ভাঙা, এই অবস্থায় স্যারকে সেই সময় তারা যেমন মত্ত ছিল, আমি মনে করি না যে ওই সময় স্যার বেরিয়ে খুব ভুল করেছেন। হ্যাঁ, গাড়ি, আরেকটাও কথা আমি বলবো, এখানে যে বারবার বলা হচ্ছে গাড়ি খুব দ্রুত বেরিয়ে গেছে, গাড়ি কিন্তু খুব দ্রুত বেরোবার মতো অবকাশ ছিল না, সামনে ছেলেমেয়েরা ছিল, কাজেই ছেলেটি বনেটের উপরেই ছিল। দেখুন, কেউ তো ইচ্ছাকৃত কাউকে ফেলে দেবে না। আমি একটি ছেলেকে, যেহেতু আমি পিছনে ছিলাম, সাইডে ছিলাম, একটি ছেলেকে পড়ে যেতে দেখেছি। যাকে পড়ে যেতে দেখেছি, গাড়িটা বেরিয়ে যাওয়ার পর আমি দেখেছি তার পায়ে খুব লেগেছে। আমি এইটুকু দেখেছি, আমি কিন্তু চোখে কোনো আঘাতের কিচ্ছু আমি দেখতে পাইনি। নিশ্চয়ই লেগেছে, এবং আমরা চাইবো, মাস্টারমশাই হিসেবে চাইবো যে সে সেরে উঠুক, কারণ আমি জানতে পারলাম যে তার মা বাবা দুজনেই আমরা একই পেশায় আছি। তা না হলেও যে কোনো ছাত্র সেরে উঠুক, এটা চাইবো। কিন্তু বা আমি তার ধাক্কা লাগেনি এমন কথা বলবো না, কিন্তু চোখে যে রক্ত বেরোনো, এটা কিন্তু আমি দেখতে পাইনি। কারণ আমি ওই জায়গায় তারপরেও আরো মিনিট 15 ছিলাম, এবং তারপরে আরো একজন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, তিনি গাড়িতে উঠতে গেছেন, তাকে এমন মেরেছে। ওম প্রকাশ মিশ্র পুরোনো দিনের শক্তপোক্ত লোক, কাজেই তাকে মারলে তিনি প্রতিরোধ করতে জানেন, তিনি পাল্টা মারতে দেবেন না। এই জায়গাতে ছাত্রদের অভিযোগ যে ওম প্রকাশ মিশ্র আগে প্ররোচনা দিয়েছেন, ওম প্রকাশ মিশ্র ছাত্রীদের গায়ে হাত তুলেছে, ছাত্রদের অভিযোগ, একদম বাজে কথা। ছাত্রদের অভিযোগ না, সে আগে কি করেছেন, অন্যদিন কি করেছেন আমি জানি না, সেই দিন কিছুই ওই ঘটনার দিনের কথাই বলছি। না, এটা আমি অন্তত চোখে দেখিনি, কারণ আমি ওম প্রকাশ মিশ্রকে আনন্দবাজার পত্রিকার গাড়িতে উঠে বেরিয়ে যাওয়া অবধি দেখেছি, তার আগে ওনাকে মার খেতে দেখেছি। দেখুন, ন্যারেটিভ তো অময়, আমরা সবাই জানি ন্যারেটিভ চেঞ্জ হয়, মানে যা দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, তোমরা যা দেখছো, যে ভিডিও ক্লিপিং পাচ্ছ, তার সঙ্গে যে গল্প তৈরি হচ্ছে, তোমরা মেলাবার চেষ্টা করো, মেলাতে পারবে না, এটাই আমার সহজ কথা। কারণ আমি সেখানে কাছ থেকে আঁখো দেখা যাকে বলে, আমি সেভাবে ঘটনাটা দেখেছি।
ওম প্রকাশ মিশ্র সেদিন একটা জিন্স কালারের পাঞ্জাবি পরেছিলেন। আমার এখনো মনে আছে যে তাকে কোনো একটা আনন্দবাজারের গাড়িতে প্র্যাকটিক্যালি ধাক্কা দিয়ে তুলে দিল যে আপনি উঠুন, তা না হলে ওকে মারতো। কোনো মেয়ের গায়ে উনি একজন অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, 37 বছর অধ্যাপনা করছেন উনি, বারবার মঞ্চে সেদিন বলছিলেন যে আমি এরকম এই কবার দেখতে হবে এরকম, 37 বছর পড়াচ্ছি যাদবপুরে। তো তিনি মেয়েদের গায়ে হাত দেবেন? এটা বিশ্বাসযোগ্য? তুমিও তো প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে পড়েছো, তোমার কি মনে হয় কোনো শিক্ষক সম্পর্কে এটা বিশ্বাসযোগ্য? না, আমার ব্যক্তিগতভাবে সেই রকম কোনো অভিজ্ঞতা অন্ততপক্ষে আমি আমার মানে ছাত্র জীবনে দেখিনি। আমার 11 বছরের ছাত্র জীবন যাদবপুরে আমি অনেক অশান্তি দেখেছি, কিন্তু শিক্ষক ছাত্রকে মারছে এরকম কোনো জিনিস না, না, কোনোদিনও এটা 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 আমিও দেখিনি। আমি রবীন্দ্রভারতীতে পড়াচ্ছি 30 বছর, আমি একদম রবীন্দ্রভারতীতেও কোনোদিন দেখি। একদম 100% একদম। ম্যাম, একটা কোথাও গিয়ে যদি আমরা কনস্ট্রাকটিভ জায়গায় আলোচনাটা আসি, যে কোথাও কেন যাদবপুরের ক্ষেত্রেই বারবার এই রকম সমস্যা দেখতে হচ্ছে? মানে আপনি যেহেতু নিজে যাদবপুরে পড়াশুনো করেছেন, নিজে অধ্যাপনার সঙ্গে আছেন এবং খুব ক্লোজলি বিষয়গুলোকে ফলো করছেন, তাই আমরা যদি মানে সমস্ত দলীয় রাজনীতি ছেড়ে, সেটা বাম হোক বা তৃণমূল হোক, দলীয় রাজনীতি ছেড়ে যাদবপুরে এইরকম সমস্যা আমরা একাধিকবার হতে দেখেছি এবং সেই সমস্যার মধ্যে খানিকটা জঙ্গি মনোভাব, খানিকটা উগ্র মনোভাব, সেটা আমরা দেখেছি। তার উল্টো দিকে এটাও সত্যি, যাদবপুর থেকে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট, সেটা ইঞ্জিনিয়ারিং এ হোক, সেটা আর্টস ডিপার্টমেন্ট থেকে হোক, বিভিন্ন ফিল্ডে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট তারা শাইন করেছে, সেই রকম অজস্র দৃষ্টান্ত আছে। কিন্তু যাদবপুরের এই ঘটনা বারংবার ঘটার কারণটা কি, আপনার কি মনে হয়, আমরা যদি দলীয় রাজনীতি ছেড়ে বিচার করি? দলীয় রাজনীতি ছেড়ে আসলে বিষয়টা বিচার্য নয়। আমার মনে হয় অরুণাভ বাবু একটু আগে বললে, উনি এরকম একটু হিংস দিয়েছিলেন, বললে ভালো হতো। সেটা হচ্ছে যাদবপুর কিন্তু একই প্রশ্ন, একটা কেল্লার মতো, একটা গড়ের মতো। মানে এখানে বামপন্থী বাইরে শিক্ষক এবং ছাত্র রাজনীতি করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এটা আমি যখন আমি অধ্যাপনা করেছি তখনও দেখেছি। তখন তো বাম জামানা, কাজে অন্য কোনো কথা বলা যাবে না, একটা অলিখিত এরম ব্যাপার ছিল। এবং এটা আমরা বারবারই জানতাম যে এখানে পড়তে গেলে ভাই শান্তভাবে নিজে দূরে থাকো, তা না হলে ওদের সঙ্গে থাকো, হয় পড়াশোনা করো দূরে থেকে, নয় ওদের সঙ্গে থাকো। কিন্তু আমি ওখানে পড়েছি 84 থেকে 95 আমি ছিলাম, সেই সময় কিন্তু আমি এত উগ্রতা দেখিনি যেটা এখন দেখতে পাই। কিছুদিন আগে বাবুল সুপ্রিয়র ওপর দেখেছি, এরকম অনবরত, একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। বাবুল সুপ্রিয় তো মন্ত্রী হিসেবে এসেছিলেন, তার মানে অন্য কোনো দলের কেউ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে পারবেন না। আর এটা তো একটা অদ্ভুত ব্যাপার, উনি তো শিক্ষামন্ত্রী হিসেবে আসেননি, ওয়াবকুপার প্রেসিডেন্ট এসছেন ওয়াবকুপার জেনারেল মিটিং এ, অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে, তাতে এসছেন ওয়াবকুপার প্রেসিডেন্ট। উনি কিন্তু এখানে এসেছিলেন যে শিক্ষামন্ত্রী হিসেবে, ঠিক সেটাও নয়, তা আমরা সবাই জানি উনি শিক্ষামন্ত্রী। তো এটা তো তিনি আসতেই পারেন। মানে এই যে অন্য কেউ এলে তার প্রতি অসহিষ্ণুতা, অন্য রাজনৈতিক বিশ্বাসের কেউ, যে জন্য আমি শুরুতেই বললাম তোমার এই প্রশ্নের উত্তর আমি অরাজনৈতিক ভাবে দিতে পারবো না, কারণ ওই আবার একটা আইডিওলজির বাইরে কেউ এলেই তাকে মারো, তাকে আটকাও, তাকে বিপন্ন করো, এটাই এখানকার ধরন। আমার মনে হয় আমার থেকেও ভালো বলতে পারবেন উনি দীর্ঘদিনের রাজনীতি। আমি ম্যামের কথার সূত্র ধরেই আপনার কাছে প্রশ্ন, যে অন্য মনোভাবাপন্ন, অন্য বাম বাদে অন্য মনোভাবের কেউ এলে পরে সেখানে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে যাদবপুরের ক্ষেত্রে, কিভাবে দেখছেন? তুমি দেখবে এই ছেলেগুলো পাড়ায় কেউ রাজনীতি করে না, এদের কেউ চেনে না পাড়ায়। তৃণমূলের আমি ভীষণ বিরুদ্ধে, কিন্তু একটা জিনিস দেখেছি, মাস বেস লেভেলে ওদের কিন্তু বাড়ি বাড়ি কন্ট্যাক্টটা আছে। এর কেউ নেই, তুমি পাড়ায় এরা রাজনীতি করে বলো? বাড়িতে পৌঁছে গেলে এরা কিন্তু একদম নিউট্রাল হয়ে যায়, যেহেতু কেন আইডেন্টিফাইড থাকে। যেমন আমি সিপিএম এর প্রচুর লোককে দেখেছি, সল্টলেকের মধ্যে কোনো ঝান্ডা ফান্ডা নেই। আমাদের পাড়ায় 4টে কংগ্রেসের ছেলে আছে, 10টা কি তৃণমূলের আছে, আর 30খানা 35খানা হলো সিপিএম এর লোক আছে। তারা লোকালে কেউ রাজনীতি করে না। যেই উল্টোডাঙ্গা থেকে মিছিল হবে সেখানে গিয়ে হাত পা নাড়বে, আইডেন্টিফাইড যাতে না হয়।
এখন এর পাল্টা যদি তৃণমূলের লোকেরা পেটানো শুরু করে, সেটা কি করে বিরোধিতা করব? এবং আইডেন্টিফাইড হয়ে গেলে এই জিনিসটা রয়ে গেছে, করা উচিত, ঠিক হচ্ছে না। এই লেফট বলো আর যাই বলো, ঠিক হচ্ছে না। তাতে পাড়ায় কিন্তু পলিটিক্সটা করা মুশকিল হয়ে যায়। এটা আমি মানে বারে বারে অনেককেই বলেছি যে ভাষাতে বলে দেবো, হ্যাঁ বলে দেবো যে এই ব্যাপার, মারদাঙ্গা করতে যাবো কেন? যেটা তৃণমূল করে, আর সেই মারদাঙ্গা দেখে তৃণমূল যদি মারধর শুরু করে এলাকায় এলাকায়, তখন কি করব? পুলিশ আছে তৃণমূলের সঙ্গে। কিন্তু অরুণাভদা, এটাও তো সত্যি যে একটা দীর্ঘ সময় কিন্তু এখনো পর্যন্ত সেই 2011 সালে ক্ষমতায় চলে এসেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরও যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদ সেইভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু রাখতে পারেনি। সেটার কারণটা কি? না, তৃণমূলের সঙ্গে তো তুমি পড়াশোনা নিয়ে যোগ দিয়ে করে লাভ নেই। তারা লোকালে রাজনীতি করে বেশিরভাগ। বাড়ির থেকে বাড়ি পর্যন্ত এই যে হাউস টু হাউস অ্যাপ্রোচ এদের বেশি। যাদবপুরের ছেলেগুলো এলাকায় কটা লোক চেনে, একটু আইডেন্টিফাই করুক না লোকালে, যে আমি ভাই যাদবপুরে তৃণমূলের লোকেদের মেরেছি। সেখানে একদম পাবলিক, কিচ্ছু না, পাবলিক একদম। আমি সল্টলেক দিয়ে বলছি, এখানে তো অনেক ছেলে লেফটিস্ট আছে, এলাকায় কেউ রাজনীতি করতে চায় না। আমি তো নিজে তৃণমূলের বিরুদ্ধে, করতে চায় না। যদি মারে, যদি আসে পাড়ায়, হ্যাঁ। অথচ বিজেপি অথবা কংগ্রেস এরা 4-5 পিস ছেলে হলেও কিন্তু এলাকায় লড়াই করে, মানে বলে বেড়ায়। এটা খারাপ করছে। কালকে পাল্টা যখন যদি শুরু করে, তখন মুশকিল হয়ে যাবে। তৃণমূলের যদি গুন্ডা বাহিনী গন্ডগোল শুরু করে, মুশকিল হয়ে যাবে। এগুলো তৃণমূলের গুন্ডা বাহিনীর হাত শক্ত করে দিচ্ছে, কিছু করার নেই। অরুণাভদা, সৌগত রায় মন্তব্য করেছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ, যে এটা উপাচার্যের ব্যর্থতা, সম্পূর্ণরূপে উপাচার্যের ব্যর্থতা। আগে থেকে আরো পরিকল্পনা মাফিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, মানে শিক্ষামন্ত্রীর ওপর তাহলে এইরকম আক্রমণ হতো না। এটা সৌগত রায়ের স্টেটমেন্ট। ঠিকই বলেছে, ঠিকই বলেছে। একটু প্রোটেকশন দেওয়া উচিত। শিক্ষামন্ত্রী খানিকটা, আমি কথার কথা বলছি। ব্রাত্যকে আমি তো প্রেসিডেন্সি কলেজে অনেক জুনিয়র আমার চেয়ে ছিল। মারদাঙ্গা করার ছেলে না। তোমার গাড়ি ঘিরে পড়লো, গাড়ির উপর নাচছে, যে আমি কথার কথা বলছি, যদিও নাচেনি বা এখানে, তো গাড়ি তো চালাবেই। তুই তো জেনেই গেছো যে আমি গাড়ির সামনে দাঁড়াচ্ছি, মানে আমার ওপর দিয়ে গাড়ি যেতে পারছে, তারপর আবার প্রতিবাদের কি আছে? এটা ভুল করছে ভবিষ্যতে। আমি বলছি এই ছেলেগুলো নিজেদের আইডেন্টিফাই করুক কোন এলাকায় থাকে। এলাকায় কি রাজনীতি করে? উত্তর হলো না, উত্তর হলো না। ওখানে আর আইডেন্টি, হ্যাঁ বলুন 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 বলুন, শুনছি আমরা। ওখানে আনআইডেন্টিফাইড হওয়ার জন্য বড় বড় রংবাজি গুন্ডামি করতে পারে। এলাকায় পার্টিটা করছে না কেন? এলাকায় কেন নেই? তারা তো ক্যাম্পাসে, মানে তারা ছাত্র হিসেবে তাদের ক্যাম্পাসে তারা রাজনীতি করছে, এলাকায় করছে তাই না, তো। বা এলাকায় হয়তো তাদের সেই কেন স্কোপ পাচ্ছে না, কিন্তু স্কোপ কেন বলবে? নিজের আইডিওলজি নিয়ে বলবে না? বিজেপির ছেলেরা বলছে না নিজের আইডিওলজি নিয়ে? আমি তাদের বিরোধী হতে পারি, বলছে তো বিজেপি, হ্যাঁ ভাই আমি বিজেপি করি। যেখানে বিরোধী পক্ষ মানে তৃণমূল শক্ত, সেখানে একটু গিয়ে করুক না। আমি যেমন হাইকোর্টে দাঁড়িয়েছিলাম, তৃণমূলকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছি, হারিয়ে হয়েছি, কিন্তু বুঝতে পারি তৃণমূলের ইনফ্লুয়েন্স আছে, বিরাট ব্যাপার। তো এগুলো ঠিক করছে না। এগুলো তৃণমূলের যে মানে গুন্ডাগার্দি আছে, যদি করে তখন সাধারণের সমর্থন পাবে না এই ছেলেগুলো। পাড়ায় করুক না, একটু পাড়ায় করুক, এই কথাটা পাড়ায় বলুক। পাড়ার লোক কেউ চেনে না, পাড়ার লোক দুটো। প্রশ্ন, আজকে কোর্ট বলেছে যে এটা কোথাও গিয়ে এক ধরনের ইন্টেলিজেন্স ফেইলিয়ার। যদি পুলিশ নাও ঢোকে, অনেক জায়গায় সাদা পোশাকে পুলিশ গিয়ে সেখানে আগে থেকে নিশ্চিতভাবে এইরকম কোনো একটা ঘটনা ঘটতে পারে বা ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিচ্ছে, ইন্টেলিজেন্স আগে থেকে তাদের কাছে খবর থাকা উচিত ছিল, এবং সরাসরি পুলিশ তাদের পোশাকে না পৌঁছলেও সাদা পোশাকে গিয়ে ঠিক সময়ে শিক্ষামন্ত্রীকে রেস্কিউ করে আনা এবং এই অনভিপ্রেত ঘটনা এড়ানো উচিত ছিল। এটা ইন্টেলিজেন্সের ফেলিওর, কোর্ট বলছে।
মানে কোর্ট কি বলছে জানি না, কোর্ট তো উপর থেকে বলে খালাস। সাদা সাদা জামা পরে যদি কেউ লাঠি নিয়ে পুলিশ যায়, তা আমরা আমরা এখানে বসে আছি, ছেড়ে দেবো সে সাদা জামা পরা লোকগুলোকে? এটা একদমই কারা তাই। বলবো না? বলবো না, পুলিশ দিয়ে নামানো উচিত। একটা লোককে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ। হ্যাঁ, এবং যাদবপুরের ছেলেরা খুব লেফট লেফট মুভমেন্টের খুব ক্ষতি করে দিচ্ছে, খুব ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, কেন ক্ষতি করে দিচ্ছে বলছে? কেন বলছেন? নিশ্চয়ই মাদ্রায় আমরা এই আলোচনা করছি। আমি তো বেসিক্যালি তৃণমূলের বিরুদ্ধে। তা বলছি কেন? বলতে বাধ্য হচ্ছি। তো এটা আটকাবে না, এটা কন্ট্রোল করবে না? লেফট করছে। আর কোথায় দাঁড়িয়ে যেতে? হাইকোর্টের একটা ইলেকশন আজ অব্দি লেফট ফ্রন্ট জিতেছে, আজ অব্দি জেতেনি। বিকাশ দা এত পপুলার, যেতে 200 ভেটি ভোট পাবেন 8,000 ভোটের মধ্যে। যেহেতু পড়াশোনা জানা লোক, লড়াই করা লোক, কেন পাচ্ছে না? কারণ বিকাশ দাদের যে নিচের লেভেলটা, এরা লোকের সঙ্গে মেশে না। অথচ তৃণমূলের বিরুদ্ধে একটা বিশাল ক্ষোভ আছে হাইকোর্টে, সেটা অন্যরা সুযোগ নিচ্ছে, বিজেপি নিচ্ছে, নিচ্ছে, কিছু করে না। অরুণাবদা, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের যে দাবিগুলো তারা পেশ করেছে, যে এক, উপাচার্যকে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে, এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তারা বলছেন যে এই হিট অ্যান্ড রান কেসের মামলা দায়ের করতে হবে, এবং তার সঙ্গে তারা বলছেন যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আহত হয়েছে তাদের যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয়কে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে, এবং তার সঙ্গে আরো একটি বিষয়, কিছু ছাত্রছাত্রীর এগেনস্টে বোধহয় কিছু মামলাও রয়েছে, সেইগুলো সমস্ত প্রত্যাহার করতে হবে। এই পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এই দাবিগুলো তারা এই মুহূর্তে রেখেছে ছাত্রছাত্রী। প্রথমত একবার পুলিশ কেস খেলে, আমরা তো পার্টি করা ছেলে, এই মানে 1 মাস 2 মাস অন্তর হাজিরা দেওয়াটা বিরাট ব্যাপার। সকালে গেলে বিকেল অবধি বসে থাকতো, আগে কিছুদিন যাক, যদি এরা বদমাইশি করে তৃণমূল, তাহলে কিন্তু এই জায়গাটা পৌঁছে যাবে। হ্যাঁ, আর মামলা প্রত্যাহার অথরিটি করবে কি করে? যাকে পিটিয়েছে সে করতে পারে। আমাকে মারলো হাইকোর্ট, আমি হাইকোর্টের উকিল বলে হাইকোর্টের অভিযোগ উইথড্র করবে, হাইকোর্ট বলবে হ্যাঁ একটা উকিল মার খেয়েছে। আমি যে মার খেয়েছি আমাকে যেতে হবে, ঠিক করছে না। আমি বলছি তো, তৃণমূলের বিরুদ্ধে যে মানে জনমত আছে সেইটাকে ফিকে করে দিচ্ছে। ম্যামের কাছে আরেকবার আসবো, সেটা হলো এই মুহূর্তে আপনারা কি ভাবছেন? আপনাদের আগামী কর্মসূচি, বা আপনারা আবার যাদবপুরে শিক্ষকরা আপনারা কোনো কর্মসূচি রাখছেন কিনা, বা ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করা বা কথা বলা, ছাত্রছাত্রীরা যে সমস্ত দাবি তুলেছে, বা একটা কোথাও গিয়ে এই যে ছাত্র শিক্ষক একটা দূরত্ব তৈরি হয়েছে সেটাকে মেটাবার চেষ্টা করা, বা কিছু আপনাদের পরবর্তী পরিকল্পনা আপনাদের সংগঠনের তরফে বা আপনাদের গোষ্ঠীর তরফে কি ভাবছেন আপনারা? ইতিমধ্যে আমাদের সঙ্গে অরিন্দম দাও জয়েন করেছে, আমরা অরিন্দম দার কাছে আসবো ম্যামের থেকে। অময়, আমি একটা কথা বলি যে আমরা কি করব সেটা তো আমাদের মাননীয় সভাপতি যিনি বব কুপার তিনি ঠিক করবেন। এই মুহূর্তে আমরা, অরিন্দম বাবু এসছেন, আজকে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি আরএনটে করে গেছিলাম। তো এবার কথা হচ্ছে যে এই মুহূর্তে তো মাননীয় উপাচার্য অসুস্থ, আর শিক্ষামন্ত্রী দেখা করবেন, শিক্ষামন্ত্রী তো অপেক্ষমান ছিলেন দেখা করবেন বলে। আমার তো এটা সবচেয়ে বড় কথা। এই ন্যারেটিভটা কেন তৈরি হয়েছে? তিনি তো অপেক্ষাই করছিলেন, এবং তিনি বলেছিলেন প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা আসবে, কারণ ওখানে তো অতিবামদের অনেকগুলো ভাগ আছে, তো এসএফআই এসেছিল। দেখো, আমি নিজের চোখে দেখেছি, যে এসএফআই এলো সে বেরিয়ে এসে কিন্তু আবার মারছে। আমি এটা বুঝতে পারি না, এটা কি হলো? ডেপুটেশন দিতে এলো হাসি মুখে, আমি সেই ছবিও দেখেছি, আমার কাছেও আছে সেই ছবি, যে সে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সে আবার মারামারি করছে। আমি জানি না, এটা হয়তো অল্প বয়সের উন্মাদনায় হয়। আরেকটা কথা, অরুণাভবাবু বারবার বলছেন, আমি একই কথা বলবো, এদের মধ্যে প্রথমত অনেকে থাকে কিন্তু, যেটা যাদবপুরে আমরা জানি প্রাক্তন ছাত্র, তারা থেকে যায়, তাদের দাদাগিরি চলে, এটা থাকে।
এবং সেই দাদাগিরির নানা ছবি আমরা নানা জায়গায় দেখেছি। তারপরেও যেটা কথা সেটা হচ্ছে যে এই ছাত্ররা পাড়ায় রাজনীতি করে না শুধু নয়, ইউনিভার্সিটি থেকে বেরিয়ে তারা সবাই যে যার মতো পদ দেখে নেয়, ভালো, অতি ভালো, মাঝারি ইত্যাদি ইত্যাদি চাকরি করে। আর তৎসত্ত্বেও আমি বলবো এই বিশ্ববিদ্যালয়ে বহু ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনাই করতে আসে এবং এই সবকিছুর বাইরে তারা পড়াশোনা করতে চায়, যে জন্য যাদবপুর আজ আমাদের ভারতের যে শিক্ষা মানচিত্রে একটা বড় স্থানাঙ্ক। আমি অরিন্দমদার কাছে আসবো। অরিন্দমদা, সরাসরি আপনার কাছে এই প্রশ্নটাই থাকবে। আপনি উপাচার্য চিকিৎসার দায়িত্বে আছেন এবং একাধিক ছবিও আমার কাছে এসছে অরিন্দমদার তরফে যে তিনি নিয়ত নজর রাখছেন, কিন্তু যেটা যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ যে ভাস্কর বাবু কি কোথাও গিয়ে ওই এক ছাত্রের আমি বয়ান দেখছিলাম যে এটা কোথাও ইডি সিবিআই এর হানার পর উডবার্নে ভর্তি হওয়ার মতো ঘটনা নয় তো, এইরকম অভিযোগও আসছে। আপনি এটা সরাসরি বলতে পারবেন, আপনি নিজে চিকিৎসা করছেন, ঘটনাটা কি? দেখো, কে কোন উঠোন থেকে কার উঠোন থেকে কে কি বললো আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি ডাক্তার, আমার হচ্ছে ডক্টর ভাস্কর গুপ্ত শারীরিক অবস্থার উন্নতি দেখা, ওনার স্বাস্থ্যের অবস্থা অবনতি হয়েছিল, সেটাকে ঠিক করা, মেরামত করার কাজ আমার। যে কে কোন ভুঁইফোর কে কি বললো, কে উডবার্নের সাথে তুলনা করলো, আমার কিচ্ছু এসে যায় না। ঠিক আছে, আমি সেখানে আমার কাজ ডাক্তারি করা, ডাক্তারি করেছি, ওনার ভালোর জন্য হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি উনি কয়েকদিন বিশ্রাম নেবেন, তারপর ঠিক হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এক কথা, আমি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো সেদিন যা ঘটেছে সেটা কিন্তু খুব সভ্যতার প্রকাশ পায়নি। যে ব্যবহার, যে আঙ্গুল দেখানো, গাড়ির টায়ার খুলে মানে চাকার হাওয়া খুলে দিচ্ছে, কি এটা মানে আমরাও দেখেছি। দেখো, আমার থেকে আমি 90 থেকে 95 এসএফআই নামক একটা যন্ত্রদের দেখেছি। আমি ওদের মানুষ বলি না, আমি যন্ত্র বলি, কারণ ওরা একজন যা বলে তাই একসাথে সব চিৎকার করে একই কথা। তাদের দেখেছি। নির্বাচন বন্ধ করে দিয়েছিল আমাদের কলেজে বেশ কয়েক বছর। আজকে সব গুণগান গায়, এক একটা বদমাইশি হতচ্ছাড়ার দল ছিল। তো ঘটনাচক্রে হচ্ছে এদেরই তো একটা পার্ট তৈরি হয়েছিল, মানে আলট্রা লেফট, যেটাকে আমরা এক্সট্রিম বলছি। তো ঘটনাটা হচ্ছে এদের জন্য একটা জেনারেশন খারাপ হয়েছিল। ওদের নেতা ছিল ওই চারু মজুমদার না কি নাম একটা লোক, এই 18 থেকে 24 বছরের ছেলেদের তুলনা করতো। স্যার আছেন, স্যার জানেন, ওর মূলত লক্ষ্য ছিল 18 থেকে 24 বছরের ছেলেগুলোকে ধরো, আর এই করে বাঙালিকে শেষ করেছে, একটা বাঙালি জেনারেশন শেষ করেছে। আর এদের কথা আমরা শুনতে চাই না। আরে এই ছেলেগুলো একটা বাইরে বেরোলে কেউ পাড়ায় চিনতে পারবে? যত রাজ্যের চেনাটা হচ্ছে যাদবপুর থেকে। কাউন্সিলর ইলেকশনে দাঁড়াক না, ওখানে গিয়ে নোটার সাথে লড়াই করতে হবে। আমার বক্তব্য, মন্ত্রী দেখা করুক, মন্ত্রীর সাথে দেখা করেছো ঠিক আছে, অসভ্যতামিটা কেন, একটা আনসিভিলাইজ বিহেভিয়ার কেন? ভদ্রভাবে সবকিছু তো করা যায়। আমার তো মনে হয়নি, আমিও 2বার ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, কিন্তু আমার তো মনে হয়নি আমার শিক্ষকের গাড়িটা পাংচার করে দিই, আমার শিক্ষকের জামাটা ছিঁড়ে দিই। এগুলো তো আমার মনে হয়নি কোনোদিন, আমার ইচ্ছেটাও হয়নি কোনোদিন। এই যে এইরকম ইচ্ছেটা কেন, এইরকম কাজটা কেন, এটা কিন্তু মানা যায় না, এটা কিন্তু মানতে পারি না। কিন্তু এখন আমার আমি একজন ডাক্তার, আমার ডক্টর ভাস্কর গুপ্তর শারীরিক উন্নতি হোক, ঠিক হয়ে যাক, তার পরিবার যথেষ্ট টেনশনে আছে, চিন্তায় আছে, সেই জায়গা থেকে তাদের চিন্তামুক্ত করা, ভাস্কর গুপ্তকে রোগমুক্ত করা, তাকে ঠিক করা, এটাই হচ্ছে আমার মূল দায়িত্ব, মূল লক্ষ্য। অরিন্দমদা, ছাত্রছাত্রীদের অভিযোগ আপনি যেটা বললেন, যেটা এতক্ষণ আমরা আলোচনাও করছিলাম ম্যামের সঙ্গে এবং রুনাভদার সঙ্গেও, যে ছাত্রছাত্রীদের অভিযোগ যে তাদের ওপর প্ররোচনা দেয়া হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তারপর তারা এইরকম ঘটনা ঘটিয়েছে এবং হিট অ্যান্ড রানের অভিযোগ ব্রাত্য বসু রেখেছে। এবং ওরা যে দাবি করেছে যে বিশ্ববিদ্যালয়কে ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চক্রান্তের মামলা রুজু করতে হবে, ছাত্রছাত্রীদের দাবি। অরিন্দমদা, দেখো, হাসানো যায়, এরা হাসাবে, এই দাড়িওয়ালা থাকবে, ব্যাগ ঝুলিয়ে থাকবে, এরা তারপর আমেরিকায় গিয়ে কর্পোরেট জায়গায় কাজ করবে, এদের ভবিষ্যৎ এটাই। ঘটনাচক্র এটা মেনে নাও, বাস্তব এটা। দ্বিচারিতা হচ্ছে বামেদের মধ্যে আমি ভাম বলি, বামেদের মধ্যে সব থেকে বেশি। ঘটনাচক্র হচ্ছে দ্বিচারিতা যদি বলো, ওদের মধ্যে সব থেকে বেশি। আজকে এই যাদবপুরে গিয়ে সিসিটিভি মানা করেছিস, তারপর ড্যাং 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 করে আরজি করে বলেছি 600টা সিসিটিভি লাগা। কই দ্বিচারিতা নেই?
ততলা কাতলা পাতলা কতগুলো ডাক্তার একেবারে মানে বাম ছাত্র ইউনিয়নের এই ততলাগুলো গিয়ে কি বলেছিল? একদিকে আরজি করের সিসিটিভি লাগাও আর যাদবপুরে সিসিটিভি লাগিও না। একেবারে দ্বিচারিতা যদি দেখাতে হয় সেটা করে বল, কারণ আমরা দেখেছি তো, আমরা পড়েছি, জেনেছি এরা কি জিনিস। এদের আর মানুষ শেষ করে দিয়েছে, মানে এরপরে ডাইনোসরের জন্য এদের অপেক্ষা করতে হবে, অস্বীকার করার নেই। কিন্তু ঘটনাচক্রে আমি একটা কথা খুব স্পষ্ট বলবো, আজকে অসভ্যতামির একটা লিমিট আছে। সে ভিসি জামা ছিঁড়ে দিচ্ছ, হোয়াট ইজ দিস? হোয়াট কাইন্ড অফ সিভিলাইজড বিহেভিয়ার ইজ দিস? এইটা বাড়ি থেকে শিখে আসছো বাবা মার কাছ থেকে? যেগুলো কর না, ওখানকার যাদবপুরে কিছু বাম শিক্ষক আছে যারা শেখাচ্ছে জামা ছিঁড়ে দে কারুর, কারুর মানে আঙ্গুল দেখাক, তারপর হচ্ছে চেয়ার ভাঙচুর কর। কে শেখাচ্ছে এগুলো? হু হ্যাজ টট দেম? আর আমার বক্তব্য হচ্ছে জেএনইউতে যেরকম করেছে না, বেস্ট করেছে, বেস্ট করেছে। এরকম কাজ, এরকম যদি এরকম অসভ্যতামি করো তার উত্তরটা দাও। অসভ্যতামি করো না। ছাত্র তোমরা পড়তে গেছো, শিক্ষককে যথাসম্মান দাও। আমি জানি শিক্ষকদের সম্মান সবাই কিন্তু অর্জন করতে পারে না। আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম, অরূপ গাইন, ইন্দ্রজিৎ রায়কে এখনো দেখলে থুতু দিতে ইচ্ছে করে। এরা ভামের দালালি করেছে, বাংলা ক্যাডার ছিল, একেবারে পার্টি ক্যাডার ছিল, থুতু দিতে ইচ্ছে করে। কিন্তু আমরা তবু ওনার জামা প্যান্টটা খুলে দিইনি, তাও মেনেছি। যাই হোক, ভগবান তাদের ওপর নিয়ে চলে গেছে, আমি এর বেশি আর বলতে চাই না। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে কিছু কলঙ্ক থাকে, কিন্তু তার মানে অসভ্যতা আমি করবো না। এটা কি করছি আমি একটা গাড়ি একটা হাওয়া খুলে দিচ্ছি, এ কি? মন্ত্রী কথা বলছে, তার সাথে কথা বলো। মন্ত্রী এরপর তুমি যদি নির্বাচন চাও, তুমি লিন্ডো কমিশনটাকে ধরে নিয়ে গিয়ে, জেমস মাইকেল লিন্ডোর যে কমিশন 2005-এ সুপ্রিম কোর্ট বলার পর 2006 থেকে যে কমিশনের রিপোর্ট বেরিয়েছিল, লিন্ডো কমিশন। আমাদের বাংলায় এখন একজনই উকিল আছে, সরি স্যার মনে করবেন না কিছু, একজনই উকিল আছে বাংলায়, সব মামলা উনি করেন। যখনই কেউ খারাপ থাকলে, বাড়ি কেউ চুরি গেলে হয়তো মামলা করে দিচ্ছেন। তো স্যার এই মামলাবাজকে দিয়ে মামলাটা করাতে পারতে লিন্ডো কমিশনকে এক্ষুনি। কিন্তু এই লিন্ডো কমিশনটাকে আটকে ছিল কারা? কংগ্রেসের লোকেরা আটকে ছিল, আর বামেরা আটকে ছিল, ওই খিচুড়ি নাকি একদিন ছিল, সে আটকে ছিল। তো ঘটনাচক্রে খিচুড়িরা আটকে ছিল লিন্ডো কমিশন। কেন লিন্ডো কমিশন ইমপ্লিমেন্টেড হলো না? এটা আমার প্রশ্ন। লিন্ডো কমিশন করলে আজকে এই সমস্যাগুলো সমাধান হতো, অনেকটা হয়ে যেত। আমি অরুণাবদার কাছে আসবো। যে প্রশ্নটা উস্কে দিলেন অরিন্দম দা, সিসিটিভি, এই সিসিটিভি লাগানো নিয়ে দীর্ঘদিন ধরে একটা আলোচনা চলছে। যাদবপুরের ছাত্রছাত্রীদের বক্তব্য যে সিসিটিভি লাগানো যাবে না, কারণ সিসিটিভি একটা সার্ভিলেন্স, সেখানে যাদবপুরে প্রয়োজন নেই। কিন্তু আবার আরজি করের সময় আমরা দেখেছি সিসিটিভি কেন নেই, সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যাচ্ছে না, এই একটা দ্বিচারিতার প্রশ্ন কিন্তু উঠছে। আপনার কি বক্তব্য সিসিটিভি লাগানো? সিসিটিভি লাগতেই পারে। এখন কোন ছেলে মেয়ে প্রেম করছে তার ছবি তুললে সেটা মুশকিল, সেখানে অসুবিধা হয় ভাই। সহজ কথা সহজভাবে বলা দরকার। সিসিটিভিতে কি অসুবিধে? আমাদের এন্টার হাইকোর্টে সিসিটিভি আছে, রাস্তার থেকে আরম্ভ করে সব জায়গায়। পড়াশোনার পাশাপাশি প্রেমও করতে পারে, করুক না, হ্যাঁ তো করুক না, কে বারণ করছে? বারণটা করছে কে? সেটা না, আমি ভাই প্রেম করি না, খুব ভালো ছেলে, কিন্তু করি। এই জায়গাটা তো আমি ওই সেন্সে বলছি না, এইটা ঠিক করছে না। ব্রাত্যকে যেভাবে হেকেল করেছে, এটা তৃণমূলের লোকেরা যদি কালকে লাঠি সোটা নিয়ে যে ছেলেগুলো করেছে, বাড়ির ঠিকানা নিয়ে পেটানো শুরু করে, ভালো করবে। জাস্ট ঠিকানাটা নিয়ে বাড়িতে একবার করবে, কি রয়ের জায়গায় ব্যবহার করবে, বাবাকে ধরে একটু থুতনিটা টেনে দিল। এলাকায় এদের কেউ চেনে না, রাজনীতিটা করে না। আমি সল্টলেকে দেখেছি প্রচুর বিপ্লবী বামপন্থী সল্টলেকে করে না, যদি বাড়ি থেকেও চলে আসে উল্টো দেখা যাচ্ছে মিছিল গা ফেলায়, কি করা যাবে? আর তুমি বলো, তুমি তো এলাকা, আমি বলছি তো তৃণমূলকে আমিও সমর্থন করি না, ভয়ানক বিরোধী, কিন্তু রিচটা তো লোকাল লেভেলে ভয়ানক তৃণমূলের ছেলেদের। আগে সিপিএম এর সময় একটা বাড়িতে কোনো গন্ডগোল হলো, পুরো ভিত্তিক কোনো গন্ডগোল, ড্রেনেজের সেটা করতে লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, তারপর তোমার বাড়িতে আসতো। এখন বললে সঙ্গে সঙ্গে লোক চলে আসে, গুন্ডারাই আসছে করে কাজ করে দিচ্ছে। তাহলে এলাকায় জিতছে কেন? সল্টলেকে 41টা সিটে 40টা জিতেছে তৃণমূল, একটা কংগ্রেস জিতেছে।
তো এটা বুঝতে হবে, এরা পৌঁছচ্ছে না কারো কাছে, পৌঁছচ্ছে না। হাইকোর্টে এত বড় জায়গা, সিপিএম কেন যেতে না ভাই? কেন বিকাশ ভট্টাচার্য 200-র বেশি ভোট পায় না যদি দাঁড়ায় 8,000 লোকের মধ্যে? কিন্তু জিজ্ঞেস করতে হবে, কোনো কানেকশন নেই। অথচ সিপিএম এর ভালো ভালো ছেলে আছে যাদের লোয়ার লেভেলে, তাদের কেউ পাত্তাই দেয় না, ওজন নেই। এই যে মাঝখানে যে বিরাট গ্যাপ একটা, বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আর এদের, এই বিকাশ দা লোক ভালো, কথাবার্তা ভালো, মামলা করে ভালো, কিন্তু লোকের সঙ্গে যোগাযোগ নেই, সেভাবে যোগাযোগ নেই। ঠিক আছে, আর তোমাদের যেটা হয়েছে যে গভর্নমেন্টের বিরুদ্ধে বললেই তোমরা ক্যাচ করো, যা ইচ্ছে তাই বলে যায়, যা ইচ্ছে তাই বলে যায়। তাতে যারা আমরা গভর্নমেন্টের মূলত বিরুদ্ধে, মেইনস্ট্রিম মিডিয়ার কথা বলছেন আপনি। আমি তো মেন স্ট্রিমার ইয়ে তো মাইনরিটি মেন স্ট্রিম বলবো না, আমরা যা দেখছি এটা। তোমরা এক্সেপশন হতে পারো, কিন্তু আমি প্রেস অ্যাজ সাচ হিসেবে ধরবো। হ্যাঁ, কেন তুমি আমায় বলছি তো, বারে বারে বলছি যে কেন হাইকোর্টের মতো জায়গায় তৃণমূল এগিয়ে থাকে। আমি হারিয়েছি তৃণমূলকে, কিন্তু তৃণমূল এগিয়ে থাকে সব সিটে যেতে। কেন? মারপিট হয় না, রিচটা নেই। তোমরা এদের কাভার করছো, এরা পিকচারে আছে, আদারওয়াইজ নেই। আমায় ছেড়ে দাও, আমায় একটু ছেড়ে দাও, আমায় একটু ছেড়ে দাও। ভালো প্রায় থাকবেন। শেষের পথে, আমরা শেষ করব অরুণাবদা, আপনার অল্প সময় আমাদের দিন, আমরা শেষ করব। অরিন্দম দা, যে প্রশ্নটা আমি অরুণাবদাকেও করছিলাম, একবার একটুখানি আপনার কাছে জানতে চাই যে কোথাও গিয়ে এক তো যাদবপুরে বারবার এই সমস্যাগুলো কেন হচ্ছে, তাহলে কি কোথাও যাদবপুরের ছাত্রছাত্রীদের মধ্যে বা যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে বাম মনোভাব বা বাম চিন্তাধারারই চাষ শুধুমাত্র ঘটবে, বা বাকি অন্য কোনো মনোভাবের চাষ ঘটবে না? এই জায়গা থেকে কি মানে সংঘাতের সূত্রপাত? আর উল্টো দিক থেকে এই প্রশ্নটাও থাকবে যে আজ 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারপরেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুরে দাঁত ফোটাতে পারলো না, কেন? না, একটা কথা হচ্ছে, একটা জিনিস তোমাকে বলে রাখি, অনেক বিরাট বিপ্লবী কিন্তু পরবর্তী ক্ষেত্রে তৃণমূল হয়েছে, এটা অস্বীকার করার নেই। ওখান থেকে যে তৃণমূলের চাষ হচ্ছে না তা না, কিছু বেরোচ্ছে। কিন্তু ঘটনাচক্রে ক্যাম্পাসে তারা তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে। তুমি খুব ভালো করে জানো, আমি আর বলছি না, তৃণমূলের একজন বেশ প্রমিনেন্ট মুখপাত্র, সে কিন্তু যাদবপুর থেকেই উঠে আসা। না, আমি আর বেশি কিছু যাচ্ছি না। সে ছেলে ভালো, অত্যন্ত ভালো ছেলে, কিন্তু তুলনা নেই। কিন্তু একটা কথা হচ্ছে, যেতে পারছে না কেন সেটা না, তৃণমূল একটা হচ্ছে মিডিয়ার একটা রোল আছে। আজ যখন অভিজিৎ বাবু মেরে পিটিয়ে উঠিয়ে দিয়েছিলেন, নিজে বেরিয়ে গেছিলেন, তারপরে এই একটা মিডিয়া চ্যানেল, একটা মেইন স্ট্রিম চ্যানেল, একটি মহিলা, সে মানে অভিজিৎ বাবু দাঁড়িয়ে আছেন, গভর্নর বোধহয় ছিলেন হচ্ছে ইউপির ভদ্রলোক, কি নামটা ভুলে যাচ্ছি, ত্রিপাঠী না কি নাম, কেশরীনাথ ত্রিপাঠী, মানে হি ওয়াজ দ্য কেশরীনাথ ত্রিপাঠী। কেশরীনাথ ত্রিপাঠী, তো ঘটনাটা হচ্ছে কেশরীনাথ ত্রিপাঠী যখন ভদ্র একটি মহিলা এলেন, অভিজিৎ চক্রবর্তীকে দাঁড়িয়ে বললেন, না আমি ওনার কাছ থেকে নেব না। কি বোঝাতে চেয়েছিলেন ওই মহিলাটি? মানে বেশি স্মার্টনেস। কিন্তু মুশকিল কি হলো, ওই মেয়েটি যখন স্টেজ থেকে নামলো, তখন একটি মিডিয়া তাকে এত প্রমোট করতে শুরু করলো, সবাই তখন আলোচনা করলো মিডিয়া বন্ধ করে দিক, মিডিয়া বন্ধ করে দিক। অরুণবাবু যেটা বলছেন সেটা ঘটনা। আর যদি 1,500 তৃণমূল ওখানে, তৃণমূলের বাইরে থেকে ঢোকে, ওখানে 3টে ওয়ার্ড আছে, 3টে কাউন্সিলর 500 ছেলে পাঠিয়ে দিল, ওখানে 1,500 লোক ওখানে আটকাতে সামলাতে পারবে তো? তারপর সামলাতে পারবে তো? ঘটনাচক্রে এটা কিন্তু ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে, কেউ যে আছে থাক, এরম একটা ব্যাপার ছিল। কিন্তু ঘটনাচক্রে আমার বক্তব্য হচ্ছে, এরম অসভ্যতামি কেন? বাম মনোভাবাপন্ন, নিশ্চয়ই ডেমোক্রেসি সবাইকে জায়গা দেয়, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি বামেদের কথা বললে তো, বামেদের সব থেকে বেশি অপোজিশনকে ক্রাশ করা, রেবেলিয়ন ক্রাশ করাটা কিন্তু বামেদের অভ্যেসের মধ্যে পড়ে। কোনো দেশে দেখবে বামেরা অপোজিশন সহ্য করতে পারে না। আর এইখানে যেটা স্যার আছেন, স্যার খুব ভালো করে জানেন, বামেরা 40-42টা কংগ্রেসের কিছু সিট পুষ্ট হয়েছে, কংগ্রেসীদের পুষ্ট, এই পুষ্ট বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়েছেন। কিছু জোড়া বাগানে সুব্রত মুখার্জি দাঁড়িয়ে, সুব্রত মুখার্জিকে তো সিটটা ছেড়ে দিত, কারণ সরলা মাহেশ্বরীকে দিত, যার কোনো কিছু ছিল না। এরকম সোমেন মিত্রর এগেন্সে সিপিআই একটা ক্যান্ডিডেট দিত। বামরা এই কাজটি করত, কিছু কিছু জায়গায় সিট ছেড়ে দিত কংগ্রেসীদের, যে কিছু 40টা 42টা সিট পা, তাতে অসুবিধা নেই, আমাদেরকে ডিস্টার্ব না করলেই হলো।
হতো না, ডিস্টারবেন্সটা তো হয়নি। কিন্তু বামেরা প্র্যাকটিক্যালি অপোজিশন সহ্য করতে কখনো পারেনি, পারবেও না। এটা ওদের চরিত্রের মধ্যে আছে, এটা ওদের জিনের মধ্যে আছে, দ্যাট ইউ ক্যানট চেঞ্জ। ওরা কার্ল মার্কসটা পড়েনি, কিন্তু কার্ল মার্কসের থেকে থেকে অন্য জায়গায় যে বিপ্লবটা দেখেছে, সেই বিপ্লবটাকে ইন আ রিভার্স ওয়ে ওরা এক্সপ্লেইন করে, সেটাই জাস্টিফাই করে। এটাই হচ্ছে সিপিএম এর বা বামেদের প্রবলেম, এন্টায়ার বামেদের একটা প্রবলেম। ওই জন্যই ওদের কাছে দেখবে একটা অর্গানাইজ ভায়োলেন্স খুব কমন, যেটা কংগ্রেস বা তৃণমূলের মধ্যে নেই, বিজেপির মধ্যে আছে। এক্সট্রিম রাইট অর্গানাইজ ভায়োলেন্স কিন্তু ওরা করে, বিজেপি করতে পারে, লেফট হচ্ছে আরেকটা অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন। এটাই ঘটনা। আমি শেষ প্রশ্ন অরুণাবদার কাছে, আমরা প্রায় শেষের পথেই চলে এসেছি আলোচনাটার। শেষ প্রশ্ন, যে সরকার এবং দল, কিছুদিন আগে আমরা আরজিকরের মুভমেন্ট দেখেছি এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে সেই আরজিকর আন্দোলন থেকে উঠে এসছে, একরকম একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছিল। তারপর এই যাদবপুরের ঘটনা, এই যাদবপুরের আন্দোলন কি একটা বড় আকার আবার নিতে পারে, নাকি এটা অচিরেই এখানেই মোটামুটি শেষ হয়ে যাবে? এটা কি সরকারকে বড় আকার কখন করে? যখন এলাকায় তোমার ছেলেরা আছে, তোমার এক পিস ছেলে নিয়ে ওখানে পাড়ায় গিয়ে বলুক না, একটু উত্তর কলকাতায় গিয়ে, এ ভাই আমি যাদবপুরের আন্দোলনের সঙ্গে আছি, তো বাড়িতে থাকতে পারবে? সেই জায়গাটা তো নেই। সেটা আমার মনে হয় এটা কোনো ওই যাদবপুরে আছে, যাদবপুরেই থাকবে, তার বাইরে বেরোবে না। অরুণাবদা, এবিভিপিও পথে নেমেছে, বিজেপি কি কোনো ফসল তুলতে পারবে এখান থেকে? আপনার কি মনে হয়? হয়তো চেষ্টা তো করবে, একটা পলিটিক্যাল পার্টি তো, দাঁড়াতে কি আছে। বিজেপি তাও ডেডিকেটেড কিছু ছেলে আছে, ভুল হোক ঠিক হোক সঠিক হোক আছে, কিন্তু এই যাদবপুরের ছেলেরা পাড়ায় রাজনীতি করে না, কেউ রাজনীতি করে না, এই লেফট রাজনীতি। শেষ করবো ম্যামের কাছে একই প্রশ্ন, যে এই যাদবপুরকে কেন্দ্র করে যে আন্দোলন মুভমেন্ট, সেটা কি আগামী দিনে সরকারকে আরো বড় বেগ দিতে পারে? এটা কি আরজিকরের মতো একটা বৃহত্তর জনমানসে প্রভাব বিস্তার করতে পারে? আন্দোলন কি সেই জায়গায় আদৌ যেতে পারে? কি মনে হয়? অময়, আমি তোমাকে একটা কথা বলি, যে মিডিয়ার তো গল্প লাগে। মিডিয়া আরজিকর গল্প যখন দেখছে পুড়িয়ে গেছে, এটা আমার মনে হয় অরিন্দম বাবু বা অরুণাভ বাবু একই কথা বলবেন। একটা তখন আবার একটা কিছু তারা ধরার চেষ্টা করে, তারা ধরার চেষ্টা করবে, কিন্তু এতে সেই পোটেনশিয়াল নেই। আমরা ইতিমধ্যে ছবি দেখে ফেলেছি। ওম প্রকাশ মিশ্রকে তুমি বলছিলে ওম প্রকাশ মিশ্র মেরেছেন না ওম প্রকাশ মিশ্রকে মেরেছেন, তার ছবিও আমাদের এসে গেছে। আর আমরা আমাদের শিক্ষামন্ত্রীকে এবং ওয়াপকুপার প্রেসিডেন্টকেও কিভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তারও ছবি এসে গেছে। কাজেই এটা, আর আমার মনে হয় না এটা কোথাও দূরপ্রসারী কোনো ফল থাকবে। তবে অরুণাবাবু যেটা বলছেন ঠিকই তো, এর মধ্যে থেকে বিজেপি একটা রেজিমেন্টেড দল, তারা যদি কিছু তুলবার চেষ্টা করে তুলবে। আর আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী বারবারই বলছেন শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে দল। দল এমন কাজ করলো যে মহাশূন্যে বিলীন হয়ে যাওয়াটা আর একটু আমার মনে হয় দ্রুতগামী হবে। এই আর কি। এবিভিপি কে দরকার নেই বাবা। একই প্রশ্ন, যে এবিভিপি এখান থেকে ফসল তুলতে পারবে কিনা, এবং এই যাদবপুর আন্দোলন বড় আকার, বৃহত্তর আকারে জনমানসে প্রভাব বিস্তার করতে পারবে কিনা, সরকারকে বেকায়দায় ফেলতে পারবে? এবিভিপি পারবে বলে আমার মনে হয় না। আর এবিভিপি দরকার নেই, আর এবিভিপি বাবা দরকার নেই। বাঙালি বিরোধী বামরা ছিল, বাঙালিরা শেষ হয়ে যাবে তখন। আগরওয়াল গাথানি নাথানিরা চাষবে, এমনি বামেরা বাবা দিয়ে গেছে, তরিত তবদার বিহার আর ইউপি ঢুকিয়ে গেছে। যত বামেরা হচ্ছে সব মানুষ এক হও। আরে সাহসটা নেই সব বাঙালি এক হও বলার, এত ভিতুর দল। সেখানে বাঙালিদের ওপর মেরেছে, একটা বড় বাজার অ্যাটাক করেনি, সব যোদ্ধা বাঙালিদের শেষ করেছে। বামেরা হচ্ছে সব থেকে খতরনাক, বাঙালিদের শেষ করে দিয়ে গেছে। আর এবিভিপিও দরকার নেই বাবা, আমাদের নাথানি গাথানি দরকার নেই। আমার মিত্র বসুরা হলেই ঠিক আছে। একদমই তাই, একদমই তাই। আর এবিভিপি চেষ্টা করলেও কিছুই করতে পারবে না যাদবপুরের পরিকাঠামো, যাদবপুরের যে ফ্রেমওয়ার্ক, যাদবপুরের ছাত্র রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কি আগামী দিনে দাঁত ফোটানোর চেষ্টা করবে বা বড় আকারে আসার চেষ্টা করবে? নিশ্চয়ই। আমার তো মনে হয় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যদি কাউকে বেশি ফুটেজ দেয় তাহলে টিএমসিপি কেই। তারা এই সুযোগটার সদ্ব্যবহার
নিশ্চয়ই করবে, কারণ শিক্ষামন্ত্রীর গায়ে হাত পড়ছে। শিক্ষামন্ত্রীকে আমরা দেখছি ওভাবে মব ধরতে, তার গাড়ির সাইড গ্লাস ভেঙে গেছে, উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। এই সুযোগ নিশ্চয়ই টিএমসিপি নেবে এবং নিশ্চয়ই তাদের উপরে যারা রয়েছে আজকে একটু ছেড়ে দাও, আজকে হ্যাঁ আমরা এই জায়গাতেই আমাদের আজকের আলোচনা শেষ করব। অরুণাভদা, দেবলীনা ম্যাম, অরিন্দম দা, প্রত্যেককেই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যাদবপুর পড়াশুনোর পরিবেশ যেরকম ছিল, যাদবপুর প্রচুর ভালো ভালো ছাত্র আমাদের উপহার দিয়েছে, আগামীতেও দেবে। এবং ছাত্র রাজনীতি যেরকম চলার, ছাত্র রাজনীতি সুস্থভাবে, ছাত্র রাজনীতির জায়গা থেকে প্রচুর ভবিষ্যতের রাজনীতিবিদ উঠে আসবে, যাদবপুর থেকেও ভবিষ্যতের রাজনীতিবিদ উঠে আসবেন। এটাই আমরা এটাই আমরা দেখতে চাই আগামীতে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দর্শকদের চোখ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।